ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি টান ছিল রডনি মার্শের। ভাই গাহামের সঙ্গে তিনি বাগানের পিছনে খেলতেন। দুই ভাই পশ্চিম অস্ট্রেলিয়া হয়ে খেলেছেন। আর প্রথম থেকেই উইকেটের পেছনে দাঁড়াতে পছন্দ করতেন রডনি মার্শ। ছোট থেকেই রডনি মার্শ স্নায়ুর চাপে ভুগতেন, কিন্তু ক্রিকেটের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। বাড়িতে তার ক্রিকেটার পার্টনার ছিল বড় ভাই গ্রাহাম। তারই সঙ্গে পাড়ায় ক্রিকেট ব্যাট নিয়ে দাপিয়ে বেড়াতেন রডনি। নিজের জন্মস্থান আর্মাডেলের হয়ে মার্শ প্রথম কম্পিটিটিভ ক্রিকেট খেলেন ৮ বছর বয়সে। আর্মাডেলের অনূর্ধ্ব ১৬ দলে জায়গা পান তিনি। সেখানে রডনি উইকেট কিপিং করতেন। এরপর ১৩ বছর বয়সে রাজ্য স্তরে ক্রিকেট খেলেন রডনি। যোগ দেন ওয়েস্ট পার্থ ডিস্ট্রিক্ট ক্লাবে। পশ্চিম পার্থের হয়ে তিনি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলতেন, কিন্তু সেখানে উইকেট কিপিংয়ের তেমন সুযোগ ছিল না, কারণ সেই দলে ছিলেন উইকেট রক্ষক গর্ডন বেকার। তাই মার্শ চলে আসেন ইউনিভার্সিটি ক্লাবে। ১৯৬৬ সালে সেখানেই তার সঙ্গে আলাপ হয় ডেনিস লিলির। পরবর্তীকালে এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়াকে বহু সম্মান এনে দিয়েছেন। ১৯৬৮-৬৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে রডনি মার্শ ডেবিউ করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমে 0 রান করলেও পরের ইনিংসে তিনি ১০৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ দলে তখন চার্লি গ্রিফিথ, ওয়েস হলের মতো ভয়ঙ্কর পেসাররা। ১৯৭০-৭১ অ্যাশেজে জাতীয় দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান তিনি। তবে উইকেট কিপিং এ দক্ষতার জন্য নয়, কিন্তু ভালো ব্যাটিং এর জন্য। আর এজন্য তিনি পেয়েছিলেন ব্যাগি গ্রিন ক্যাপ। কেরিয়ারের শুরুর দিকে মার্শ বহু টেস্টে ক্যাচ ড্রপ করেছেন। বল ধরার ব্যাপারে তেমন তৎপরতার পরিচয় দিতে পারেননি। অপরের ছোড়া বল রডনির গ্লাভসকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। তবু একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে সাবলীল হওয়ার জন্য তিনি ছিলেন বদ্ধপরিকর। প্রতিদ্বন্দ্বী মানসিকতার দিক থেকে বিচার করলে আর ১০ জন অস্ট্রেলীয়দের থেকে রডনি মার্শ ছিলেন একদম ভিন্ন ধরনের। রডনি মার্শের শুরুটা হয়েছিল তার পূর্বসূরি ব্রায়ান ট্যাবারের সঙ্গে তুলনা করে। ডে 1 থেকে সমালোচকরা মার্শের ভবিষ্যৎ নিয়ে হিসাব কষতে শুরু করেছিলেন। বলা হয়েছিল ট্যাবারের অভাব মার্শ আদৌ পূরণ করতে পারবেন না। অথচ পরে ব্রায়ান ট্যাবার নিজেই বলেছেন, আমার দেখা শ্রেষ্ঠ উইকেটরক্ষকদের একজন হলেন মার্শ। এর থেকে বড় সার্টিফিকেট আর কি বা হতে পারে। ১৯৭০-৭১ অ্যাশেজে সিনিয়র দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান রডনি মার্শ, তাও আবার ব্রায়ান ট্যাবারের পরিবর্তে। তবে তার নির্বাচনে অবাক হয়েছিলেন অনেকেই, কারণ কিপিংয়ের জন্য নয়, ব্যাটিংয়ের জন্য দলে সিলেক্ট হয়েছিলেন রডনি মার্শ। আর সে বছরই রে ইলিংওয়ার্থের ইংল্যান্ড দল খেলতে এসেছিল ক্যাঙ্গারুদের দেশে। 7 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন ভেন্যুতে। মার্শের সঙ্গে ডেবিউ করেছিলেন লিলি, চ্যাপেলের মতো তারকারা। First ball to Marsh. And another good one from Snow. He's making this ball lift from... Chance brilliantly caught. Magnificent catch by Willis. Willis took a great catch at the finer of the two gullies. And there it was, Marsh, a diving catch, and only a man 6 feet 6 possibly could have taken that catch. Marsh out without scoring, caught Willis, bowled Snow. Snow has 5 for 22, Australia 6 for 66. রড বরাবরই ছিলেন গোলগাল। তার মোটা গড়ন দেখে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেট সমালোচকরা হাসাহাসি করত। আর এই সিরিজে তাকে আখ্যা দেওয়া হলো আয়রন গ্লাভস হিসেবে, কারণ রডনি ক্যাচ মিস করেছিলেন অনেকগুলোই। তবে এই সিরিজের ৫ম টেস্টে তিনি অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন, ছুঁয়ে ফেলেন কিপার ডন ট্যালনের রেকর্ড। আর মাত্র ৮ রান করলেই মার্শের সেঞ্চুরি হয়ে যেত। কিন্তু অজি অধিনায়ক বিল লরি ইনিংস ডিক্লেয়ার করে দেন ৪৯৩ রানে। এর জন্য অবশ্য বিল সমালোচিতও হয়েছিলেন। আসলে বিল লরি ছিলেন এমন একজন অধিনায়ক যার কাছে দলের স্বার্থই ছিল সবার আগে, ব্যক্তি নয়। ৭ম সিডনি টেস্টে ডেনিস লিলির বলে আউট হন জন হ্যাম্পশায়ার। ক্যাচ ধরেন রডনি মার্শ। সেই থেকে যাত্রা শুরু হল কট মার্শ, বোল্ট লিলির, যা আগামী দিনে
সিরিজের পর সিরিজ জিতিয়েছিল অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে অ্যাশেজে 215 রান করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান রডনি মার্শ। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এমনই একটা জিনিস যা চিনিয়ে দেয় একজন খেলোয়াড়ের জাত। রডনিকে তার খেলোয়াড় জীবনে অনেক কিছুই দেখতে হয়েছিল। বলবো সেসব কথা একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিটুইন দ্য উইকেটস। অল্প সময়ের জন্য ক্রিকেটারের জাত নির্ণয় করা কঠিন, কিন্তু দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বলে দেয় খেলোয়াড়টি কেমন ছিলেন। অনেক খেলোয়াড় আছেন যাদের ওপরে প্রতিভার আবরণ চাপিয়ে দেওয়া হয়, কিন্তু তারা টেস্ট ক্রিকেটে যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়। রডনি সেই দলে পড়েন না, কারণ নিজের ক্রিকেট জীবনে তিনি ধারাবাহিক ছিলেন এবং উঁচু মানের সাফল্য পেয়ে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম আত্মপ্রকাশে তার চেহারা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু তারপরেই রডনি শরীরের ভার কমানোর জন্য কঠোর অনুশীলন শুরু করেন। বদলে ফেলেন তার ডায়েট। ফল আসে হাতে নাতেই। দ্রুত বডি ওয়েট কমিয়ে ফেলেন এই অজি উইকেট কিপার। এই ওয়েট লুজ করার ফলেই স্টাম্পের পেছনে দারুণ সমস্ত ক্যাচ ঝাঁপিয়ে পড়ে ধরতেন তিনি। রডনি মার্শ উইকেটের পিছনে যতটা দক্ষ ছিলেন, ঠিক ততটাই ছিলেন স্টাম্পের সামনে। 1972 সালে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন প্রধান সদস্য হয়ে ওঠেন। 1972 সালের গ্রীষ্মে ইংল্যান্ড সফরে গিয়েছিল টিম অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক ছিলেন ইয়ান চ্যাপেল। দলে ছিলেন রডনি মার্শ ছাড়াও ব্রায়ান ট্যাবার। এই অ্যাশেজ 5 টেস্টের সিরিজ হয়েছিল। ম্যানচেস্টারের প্রথম টেস্টে রডনি করলেন 91 রান, তাও মাত্র 111 বলে। নবাগত টনি গ্রেগের বলে আউট হন তিনি। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে করলেন হাফ সেঞ্চুরি। নটিংহামে তার ব্যাটে এলো 41 রান, ওভালে অপরাজিত 43। সিরিজ হয়েছিল 2-2 ড্র। And he's out. Well, that is bad luck for Boycott. Allowed that ball to bounce onto the pad. It dropped down and once again just knocked off the off bail. We've seen it twice today. Greg Chappell got out in a similar fashion inside edge and just knocked off one bail, and now the unfortunate Boycott out in a similar way. The only difference being that he didn't attempt to play a shot. And that's it. So, I mean, I guess I was lucky to get this. The breakthrough for Dennis Lilly. Mike Smith, the man out now, the fourth wicket to go down with the total at 111. And he's caught him, given out. A fine catch that by Marsh. It just hit the bottom of John Snow's bat. That's the second catch on the leg side. One to Bob Massey and now... মার্শ ছিলেন একজন আদর্শ টিমম্যান। দলে ভিক্টরি সেলিব্রেশনে তার ভূমিকা ছিল সবচাইতে বেশি। সবাইকে একসঙ্গে গান গাইতে উদ্বুদ্ধ করতেন তিনি। কিপিং এবং মজবুত ব্যাটিংয়ের সুবাদে ক্রমশই দেশবাসীর ভরসার পাত্র হয়ে উঠলেন রডনি মার্শ। পরের বছর প্রথম অস্ট্রেলিয়ান উইকেট কিপার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন রডনি মার্শ। পরের ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজের জায়গাটা একেবারে পাকা করে নিয়েছিলেন মার্শ। No rain about at the moment. Walker bowling to Majid Khan. Australia won the first 2 tests of the 72-3 series against Pakistan, and we made 334 in the first innings of the third and final test. 1972-73 সালে ইন্তিখাব আলমের পাকিস্তান খেলতে গেল অস্ট্রেলিয়ায়। তবে এই 3 ম্যাচের টেস্ট সিরিজে অজিদের সামনে টিকতেই পারেননি ওয়াসিম বারি জাহির আব্বাসের দল। 111 with 8 wickets in hand. Not a great deal of breeze about. It's just coming lightly from the easterly side, so it's a cross breeze. Lilly bowling to Zahir Abbas. অ্যাডিলেডে প্রথম ব্যাট করে 257 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া তোলে 585 রান। ইয়ান চ্যাপেল করেন 196।
সঙ্গে 118 রান করেন রডনি মার্শ। I don't think so, though. They're comfortably going 3 for 2. What a great throw. Well, Edwards again straight away into the action. His catch yesterday was described by my co-commentator Colin McDonald as the best he'd seen. A marvellous catch to dismiss Sadiq, and Edwards a great fieldsman for Australia. Lilly was in trouble with his back and was reduced to bowling medium pace line and length, but Max Walker at the other end was swinging the ball prodigiously in the overcast conditions. Appeal for leg before, this could be close, and he's out. 3 for 52. Walker 1 for 3. Let's see that again. Colin McDonald. Have a look at this very... তিনিই হলেন প্রথম অস্ট্রেলিয়ান উইকেট কিপার যিনি সেঞ্চুরি করেছিলেন। ইনিংস সাজানো ছিল 10টা 4 এবং 4টে ছক্কায়। দ্বিতীয় মেলবোর্ন টেস্টে রডনি মার্শ ফের করলেন 74 রান। স্ট্রাইক রেট তিনি বরাবরই ভালো রাখতেন। রডনি মার্শ ছিলেন চতুর ক্রিকেটার। ইয়ান চ্যাপেলের পর মার্শের মতো বুদ্ধিমান ক্রিকেটার আর কখনো আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেটে। Silly leg for no score. Pakistan 7 for 95. Caught, is he? Yes, he's out caught by Redcar. Mighty catch, a wonderful catch. Last ball of Walker's over. Intercar will be looking for a single. And he's Caught by Watkins. Watkins has taken a sensational catch at square leg, diving forward, and Watkins has come into the game again. 1975 সালে বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডে। সেবারে কেমন খেলেছিলেন রডনি মার্শ? বলবো সেই গল্প একটা বিরতির পর। সালের ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল ইয়ান চ্যাপেলের অস্ট্রেলিয়া। 1975 সালে প্রথমবার অনুষ্ঠিত হল ক্রিকেট বিশ্বকাপ। নাম ছিল প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ, যেখানে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ এসেছিল ফেভারিট হিসেবেই। অন্যদিকে ছিল ইয়ান চ্যাপেলের অস্ট্রেলিয়া। Playing a beautiful cover drive there for 4 runs. Swung away, beautiful shot there by Fan. Clear that his Kelly Turan is in magnificent form, following that glorious cover drive with a beautiful hook off his legs before. Beaten there for the first time. Slight bit of movement down the hill there for the first time by Gilmore. ফাইনাল ম্যাচটা হয়েছিল লর্ডসে। লর্ডসের গ্যালারিতে সেদিন একটা সিটও ফাঁকা ছিল না। বাড়ির ছাদে বসে খেলা দেখেছিল মাঠের বাইরের দর্শকরা। ইয়ান চ্যাপেল টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান। উদ্দেশ্য বোলিং কন্ডিশনকে কাজে লাগানো। কিন্তু 21শে জুনের ফাইনালে লয়েড লিলি থমসনদের বিরুদ্ধে 85 বলে 102 রানের লড়াকু ইনিংস খেলেছিলেন, যা তার কেরিয়ারের একমাত্র সীমিত ওভারের আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল। এক কথায় ক্যাপ্টেন স্নক। Wasn't all that short, in fact, something like a good length ball, but picked it up, timed it sweetly, and he moves on to 73 and makes this partnership between himself and Rohan Kanhai worth 100, and that's coming in the quick time of 85 minutes. Also bringing up the 150, 152 for 3. And really hammered that square for 4, and there's no way you can bowl to a man like Clive Lloyd when he's in this sort of form. Length no longer means a thing. Not a bad ball by any means. অস্ট্রেলিয়া বোলিংয়ে 3টে ক্যাচ ধরেছিলেন মার্শ। 60 ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 291 রান। It's a good catch by Rodney Marsh. Thompson's first wicket. Very, very low and away to Marsh's right hand. It just carried, and a very good effort from the West Australian wicketkeeper. Thompson's first breakthrough. Ross Edwards is coming round under that, and he's put it down. Another very difficult chance for Edwards, and he's unable to pick up that one either. That was perfectly placed by Ian Chappell, who put Edwards out there for that. Only 43 minutes, the 7th wicket to go down. Score on 261.
And he's got that away successfully and well wide of mid-on for 4. It's a short one, a great hook shot there by Alan Turner. Really latched under that one, waiting for the short one. Put it away decisively behind square for 4. ব্যাট করতে নেমে রডনি মার্শ করেছিলেন 24 বলে 11 রান। বয়েসের বলে বোল্ড হন তিনি। সব মিলিয়ে 274 রানে অল আউট হয়ে যায় ক্যাঙ্গারু বাহিনী। Very good shot. Beautiful. He's the youngest member. And that must be out. Can I? And he's caught it safely. Just 10 yards in from the boundary. An attempted bouncer from Keith Boyce. Apart from that whole West Indies side, cut round the boundary edge. And Clive Lloyd simply had to be named. বিশ্বকাপ মিটে যাওয়ার পর ক্লাইভের দল খেলতে যায় অস্ট্রেলিয়ায়। 6 ম্যাচের টেস্ট সিরিজ ভিভ রিচার্ডসরা হেরেছিলেন 5-1। The Aussie pacemen were not much fun. I'm at the other end and I'm looking at my hero and I could see Tom was rushing in and Tom was letting everything fly and he said whenever it rips there's enough time, he says, for you to whistle anything. And caught brilliantly. Marsh. Rod Marsh. ব্যাট হাতে দায়িত্ববোধের পরিচয় তো দিয়েই ছিলেন, সেই সঙ্গে এই সিরিজে আবারও নজির গড়লেন রডনি মার্শ। 26টা ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড কায়েম করলেন তিনি। Fly. Yes, I think that was a great baptism. This is what I think. And I'll put that particular period down to how I myself... It was a triumph for Greg Chappell. Taking over the leadership from brother Ian, Greg scored a century in each innings of his first test as Australian captain in Brisbane. He went on to amass 702 runs. Pace attack would make a lasting impression on Clive Lloyd and his West Indian team. 1977 সালে সেন্টেনারি টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। টেস্ট ক্রিকেটের শতবর্ষ উপলক্ষে হয়েছিল এই মেগা উদযাপন। 1877 সালে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলেছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ঐতিহ্যের এই শতবর্ষের পূর্তিতে একটি সেন্টিনারি টেস্টের আয়োজন করে মেলবোর্ন। এই পরিকল্পনাটি করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হান্স ইবেলিং। A crowd which grew later to 61,000 watches the opening ceremony. Both teams are lined up on the field. To the middle of the pitch they go. Now that they'll have a look at this before the toss, and we're standing by now for this all-important toss. টেস্টের প্রথম ইনিংসটা ছিল একেবারে লো স্কোরিং, দুপক্ষই বড় রান করতে পারেনি। তবে দ্বিতীয় ইনিংসে দু দলেই 400-র উপর রান তুলেছিল। Davis opens his account with a couple of runs. Now there's an interesting character that I'm quite sure Australian crowds a lot of amusement for. Brilliant fielder, possibly one of the best that we've turned out in the home country in the last few years. And he's given... বেশ কয়েকটা দুর্দান্ত ক্যাচও ধরেছিলেন রডনি মার্শ, আর ব্যাটে করেছিলেন সেঞ্চুরি। 110 নট আউট। এই সেন্টিনারি টেস্ট মার্শের জীবনে এক উল্লেখযোগ্য অধ্যায়। That must be terribly close. Beautiful bowling by Walker and Lilly, of course, coming in again. Lilly to Randall. And that was a terrible looking shot, and he doffs his cap. He hung his bat out to dry. রডনি মার্শ ছিলেন প্রথম অস্ট্রেলীয় উইকেটরক্ষক যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও একই ম্যাচে তিনি পূর্বসূরি ওয়ালি গ্রাউটের 187টা টেস্ট আউটের রেকর্ড ছুঁয়ে ফেলেন। Make it 8 for 387 at stumps on the third day. So Marsh is 99. And that could be it. This is off the pad. They've gone through for one. Let's see what happens. The umpire is indicating that's his 100. Rod Marsh has
made history in cricket. The first Australian keeper, the only player so far in the centenary test, and that's 2 records he's broken in this very match. A wicket-keeping record for Australia, and now a batting record for Australia. The first man in history, an Australian keeper, to get a century. আশ্চর্যের বিষয় হল 100 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচ জিতেছিল একই ব্যবধানে 45 রান। অনেকের মতোই ব্যাকার সিরিজে সই করেছিলেন রডনি মার্শ। কাজী ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করায় 3 বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল তাকে। 1977 সালে বিশ্ব ক্রিকেটে বিস্ফোরণ ঘটালেন ক্যারি প্যাকার, নিয়ে এলেন ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট। অন্যান্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের মতোই এই সিরিজের নাম লিখিয়েছিলেন রডনি মার্শ, আর এই কারণেই তাকে 3 বছর জাতীয় দলের হয়ে দেখা যায়নি। রডনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন এই সিরিজে। 16টা সুপার টেস্টে 54টা আউট করেছিলেন তিনি। রডনি প্যাকার সিরিজ না খেললে দেশের হয়ে তার রেকর্ড আরও উজ্জ্বল হতো। মার্শ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। 1977-এর অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে বাজেভাবে হেরেছিল ক্যাঙ্গারু বাহিনী। এখন সময় হলো একটু বিরতি নেবার। না, বেশিক্ষণ সময় নেব না, এখনই ফিরব। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিটুইন দ্য উইকেটস। রডনি মার্শের চেহারাটি ছিল গোলগাল, মাঝে মাঝেই তার ওজন বেড়ে যেত। তখন আবার ওই ডায়েট কন্ট্রোল করে আগের চেহারা ফিরে আসতেন তিনি। রডনির শরীরটা ছিল কিন্তু দেখার মতো, ছোটখাটো চেহারা অথচ পেশিবহুল এবং মজবুত পা। তাই তার ফুট মুভমেন্ট দারুণ ছিল। চটপট গ্রাউন্ড কভার করতে পারতেন। এই গুণগুলোর জন্যই তিনি ক্রিকেট জীবনে এত সাফল্য পেয়েছিলেন। সেই ইউনিভার্সিটির সময় থেকে ডেনিস লিলি রডনি মার্শের দারুণ জুটি। দুজনেই ছিলেন একে অপরের দারুণ বন্ধু। লিলির বল ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে গ্লাভস বন্দী হতো মার্শের হাতে। টেস্ট ক্রিকেটে তাদের ছিল 95টা আউটের রেকর্ড, যা আজও বিশ্ব রেকর্ড। Just a little bit of deviation, and the umpire not troubled because Gavaskar, as soon as he hit the ball, is walking down the wicket and is on his way. That's well bowled, and the ball being nudged away, adjusted well there by Ben Sarker, and that'll go down to the boundary. They'll get... It's a beautiful take. What a marvellous take. That's a great combination from the pair who've done so wonderfully well for Australia over the years, Lilly to Marsh. One of the best combinations we've ever had in this country. Dilip Vensarkar falls to Dennis Lilly, caught by Rodney Marsh for 22. Well, that really is a marvellous catch to Rodney Marsh. He's moving in the right direction at the right time, gets onto the left foot, pushes off. ডেনিস লিলি নিজেই স্বীকার করেছেন যে তার বেশিরভাগ উইকেট আসলে মার্শের দান। মার্শ বুদ্ধি দিতেন কোন ব্যাটসম্যানকে কোন ধরনের বল করতে হবে। তাই অনেকবার দেখা গেছে উইকেট পাওয়ার পর ছুটে গিয়ে মার্শকে জড়িয়ে ধরেছেন ডেনিস লিলি। ডেনিস এবং মার্শ দুজনেই 355টা করে আউট করেন। রডনির ছিল 343টা ক্যাচ এবং 12টা স্ট্যাম্পিং। Keeping test record off the bowling of Dennis Lilly. And he's caught, is he? Brilliantly, yes, by Marsh. They called him Iron Gloves, a little unfairly for the man who became one of Test cricket's most acrobatic wicketkeepers. And that's a brilliant catch, a beautiful catch by Marsh. He was a combative and central member of the dominant Australian teams of the 90s. Caught Marsh bowled Lilly was written 95 times into the scorebooks and remains the record for bowlers and keepers. Caught Marsh, bowled Lilly, no score. 1988 সালে তাদের সম্মানে পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেট স্টেডিয়ামে একটি স্ট্যান্ড নামাঙ্কিত হয়। শেষ দিন পর্যন্ত দুজনের বন্ধুত্ব ছিল অটুট। রডনি ছিলেন দারুণ মানুষ। ইয়ান চ্যাপেল জয়ের জন্য সব কিছু করতে পারতেন। তার আমলে অস্ট্রেলিয়া দলকে বলা হতো আগলি অস্ট্রেলিয়ান, অথচ রডনি মার্শ ছিলেন ঠিক উল্টো, সবার সঙ্গে বন্ধুর মতো মিশতেন। 1979-80-তে রডনি ফেরেন ট্র্যাডিশনাল ক্রিকেটে। তার বয়স বাড়লেও তার কিপিং কিন্তু ছিল একই রকমের, এক ফোঁটাও জং ধরেনি। 1981 সালে ইংল্যান্ড সফর করেছিল অস্ট্রেলিয়া দল। সেবার প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও পরেরগুলো হেরে যায় তারা। ইংল্যান্ড 3-1 সিরিজ জিতেছিল, তবে এরই মধ্যে 23 জনকে আউট করে অ্যাশেজে নিজের 100তম আউটটি
কমপ্লিট করেন রডনি মার্শ। তিনি প্রথম উইকেট রক্ষক যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে 3000 রানও পূরণ করেন তিনি। 1981 সালে গ্রেগ চ্যাপেলের জমানায় ঘটেছিল সেই কুখ্যাত আন্ডার আর্ম বোলিং ইনসিডেন্ট। সেদিন মাঠে চ্যাপেলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন মার্শ। 1981 সালে মেলবর্নের মাঠে চলছিল ওয়ার্ল্ড সিরিজ কাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল নিউজিল্যান্ড। ক্রিজে ব্যাট করতে এলেন ব্রায়ান ম্যাকেঞ্জি। 1982-83 সালে অর্থাৎ তার কেরিয়ারের শেষের দিকেও তার রিফ্লেক্স ছিল অসামান্য। কোনো বলই তার নাগালের বাইরে চলে যেতে পারত না। বয়স বাড়ার সাথে সাথে রডনির ব্যাটের জাদু যেন কমে আসতে লাগলো। কেরিয়ারের শেষের দিকে 22টা টেস্ট খেলে রান করেছিলেন মাত্র 589, গড় ছিল 19.63। তবে ব্যাটে রান না এলেও তার কিপিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি 28 জনকে আউট করেছিলেন। স্টাম্পের পেছনে তার কুইক রেসপন্স অবাক করেছিল সব্বাইকে। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রডনি মার্শ পাকিস্তানের বিরুদ্ধে। সালটা ছিল 1984। কেমন হয়েছিল সেই টেস্ট ম্যাচ বলবো একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিটুইন দ্য উইকেটস। জীবনের শেষ টেস্টেও রডনি মার্শ রেখে গেলেন তার নিজের মুনশিয়ানার পরিচয়। ভারতীয় উপমহাদেশে হয়তো রিটায়ারমেন্টের চিত্রটা অন্যরকম, কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর ক্রিকেটাররা নিজেরাই সরে দাঁড়ান। পরের ক্যান্ডিডেটকে তারা জায়গা করে দেন। দেশের হয়ে রডনি মার্শ তার শেষ টেস্ট খেলেন 6 জানুয়ারি 1984 সালে পাকিস্তানের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ব্যাটে করেন অপরাজিত 15 রান আর আউট করেন পাক দলের 5 খেলোয়াড়কে। সব মিলিয়ে 355টা আউট রয়েছে তার নামের পাশে, যা ছিল তখনকার দিনে একটা রেকর্ড। সেই দিন মার্শের পাশাপাশি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডেনিস লিলি এবং গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়া ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল সিডনির মাঠে। Getting through to Alan Border in a very disappointed Mosen. He tried to play the drive. He was looking probably a little bit apprehensive to get onto the front foot. In fact, he played it from the crease. Good edge and a good sharp chance by Alan Border. In fact, if he'd probably been back. Oh, what a good catch. Border again, 2 to him. Both times, Lilly the bowler, and a breakthrough for Australia. The leg cutter again, hitting the shoulder of the bat. There's a chance, and Cartier has been taken this time. It's Kim Hughes at fourth slip as the Australian bowlers continue to keep that ball around about off stump to the night watchman. New ball troubled Kadir. He never looked comfortable. He was fending outside the line of the off stump. Lawson angled this one back into him. He played with the angled bat straight to the Australian skipper, who made no mistake. And he's gone this time. Court Marsh, Bowl Lilly. 350 victims for Marsh. What a nice way to do it. And what a nice gesture by Dennis Lilly. He's already achieved his 350th today, and he ran up the wicket, gave Rodney Marsh just a nice pat on the head saying, well done, mate. A nice edge, straight through to Rodney Marsh and into the safe hands. And Rodney Marsh... This wicket, which was very good, as Tony Gregg pointed out, just the odd crack. And Lawson coming in from the members' end. And he's got him. He's out. He's bowled him. First delivery off an inside edge. Second delivery coming to angled bat onto the leg stump. The death rattle was there, and a great breakthrough by Jeffrey Lawson. His second wicket, and Madassa... Lawson again, bowling to Kasim.
He's nicked it, and Rodney Marsh, has he got it? Yes, it's a fumble. He's got it though. So Rodney Marsh has taken the catch, albeit that the ball bobbed out of his hand and then back into it. Pussy Momar, having been dropped by Greg Chappell, is now caught by Rodney Marsh. Hogg to Zahir. And that's out. That is out. And Rodney Hogg worked hard for that one. Rodney Marsh wasn't going to take the risk of letting that go to through to Wayne Phillips, and that was a beautiful catch by the Australian keeper and an excellent piece of bowling by Rodney Hogg. Superbly bowled, but Zahir once again committing himself to the front foot. It wasn't a half volley. That was a very ordinary shot, but well bowled, Rodney Hogg. After lunch, Rodney Hogg just outside the off stump. Imran going for it. Imran thinking that he had clipped the toe on his boot, but Rodney Marsh and all of the Australians were very confident, and umpire Dick French ruling that way. So it's finito Imran Khan, and what a great early breakthrough for Australia. মাঠের মধ্যে তুখোড় ছিলেন রডনি মার্শ। দুর্দান্ত কিপিং তো করতেনই, সঙ্গে ছিল তার ম্যাচ রিডিং এর ক্ষমতা। বিপক্ষের গলদ তিনি ঠিক ধরে ফেলতেন, আর সেই মতো পরামর্শ দিতেন দলের অধিনায়ককে। রডনির একটা বড় গুণ ছিল অসাধারণ ম্যাচ রিডিং করার ক্ষমতা। তিনি প্রতিপক্ষের প্রত্যেকটা মুভ বুঝতে পারতেন, সেই মতো অধিনায়ককে পরামর্শ দিতেন। ব্যাটসম্যানদের জন্য কোন ধরনের ফিল্ডিং সাজাতে হবে সেটা তিনি ভালোই জানতেন। সব ক্যাপ্টেনকেই তিনি নানা উপায় বাতলে দিতেন। লিলির বোলিং সম্বন্ধে রডনি একবার বলেছিলেন, ডেনিসের রান আপ এবং সিম পজিশন দেখে আমি বুঝতাম ও কোথায় বল করবে। এতটাই তীক্ষ্ণ নজর ছিল রডনি মার্শের। অথচ পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে অনেকটা সময় অধিনায়কত্ব করলেও তাকে কোনোদিন জাতীয় দলের ক্যাপ্টেন্সির সুযোগ দেওয়া হয়নি। অবশ্য এ নিয়ে তিনি কখনো কোনো মন্তব্যও করেননি, এতটাই ভালো মনের মানুষ ছিলেন তিনি। ক্রিকেট ছাড়ার পর রডনি মনোযোগ দেন কোচিংয়ে। 1 দশকেরও বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির দায়িত্বে ছিলেন তিনি। অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, ব্রেট লির মতো ক্রিকেটাররা তারই হাতে তৈরি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে রডনি উইলিয়াম মার্শ ভালোবাসার একটা নাম। সারাটা জীবন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেবা করেছেন। কোনো দিন বিতর্ক হয়নি তাকে নিয়ে। কঠোর অনুশীলনের মাধ্যমে যেসব ক্রিকেটাররা তাদের নিজেদের যোগ্যতাকে ছাপিয়ে আরও ওপরে উঠতে চান, তাদের কাছে মার্শ ছিলেন একজন আদর্শ। তরুণ উইকেট রক্ষকদের কাছে তিনি এক মস্ত মাপের উদাহরণ। তিনি উইকেট কিপিংকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। রডনি উইলিয়াম মার্শ ছিলেন একজন সত্যিকারের জেন্টলম্যান ক্রিকেটার। সালে উইজডেনের ক্রিকেটার অব দ্য ইয়ার হন রডনি মার্শ। 1982 সালে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার হন রডনি মার্শ। 1985 সালে স্পোর্টস অস্ট্রেলিয়ার হল অফ ফেমে যুক্ত হন রডনি মার্শ। 1988 সালে মেরিলিবর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পান রডনি মার্শ। 1990 থেকে 2001 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির কোচ ছিলেন রডনি মার্শ। 2000 সালে অস্ট্রেলিয়ান স্পোর্টস মেডেল পান রডনি মার্শ। 2001 থেকে 2005 পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলেন রডনি মার্শ। 2005 সালে ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে যুক্ত হন রডনি মার্শ। 2014 সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান অফ সিলেক্টর ছিলেন রডনি মার্শ। 2015 সালে চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এমসিসি স্পিরিট অফ ক্রিকেট কাউড্রি লেকচার দেন রডনি মার্শ। দলের সিনিয়র হওয়া সত্ত্বেও রডনি কোনোদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক হন। একবার কিম হিউজ অধিনায়ক হওয়ায় তিনি কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন, ব্যাস
ওইটুকুই। ক্যাপ্টেন্সি থেকে বঞ্চিত হলেও অভিযোগ করেননি, বরং জাত খেলোয়াড়ের মুক্ত মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। দলের প্রয়োজনে তিনি যে সার্ভিস দিয়েছিলেন তো খুব কম জনই দিতে পারে। তাই রডনি মার্শ বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি। পরের সপ্তাহে আবার একজন লেজেন্ডের গল্প থাকবে আপনাদের জন্য। নমস্কার।